5 কিংবা 10 বছর নয়, টানা 55 বছর। দর্শক, একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ তার প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসেবের জন্য 55 বছর ধরে কেবল অপেক্ষাই করে গেছে। কিন্তু আর নয়, ভারতের সাউথ ব্লক এখন রীতিমতো ঘামছে। সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয় তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই। কারণ দক্ষিণ এশিয়ার যে ভূরাজনৈতিক দাবার বোর্ডে তারা এতদিন একতরফা ছুরি ঘুরিয়েছে, বাংলাদেশ এবার সেখান থেকে এক মোক্ষম চাল দিয়েছে। আর যেই বিষয়টি দিল্লির সমস্ত হিসেব নিকেশকে এবার আক্ষরিক অর্থেই ওলট পালট করে দিয়েছে। তিস্তার পানির জন্য যুগের পর যুগ ভারতের মুখের দিকে তাকিয়ে থাকার সেই পুরনো এবং দুর্বল নীতি থেকে বাংলাদেশ এখন পুরোপুরি বেরিয়ে আসছে। বর্তমান নীতি নির্ধারকরা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দিল্লি পানি দিক বা না দিক, তিস্তা পারের কোটি মানুষের জীবন নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বাংলাদেশ এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরাসরি চীনের দিকে হাত বাড়িয়েছে। আজকে আমরা জানব কিভাবে এই একটি মাত্র সিদ্ধান্ত এই পুরো অঞ্চলের ভূরাজনৈতিক এবং বিশাল আলোড়ন তৈরি করেছে। এই মহাপরিকল্পনার ভেতরে আসলে কি কি রয়েছে, কেন ভারত এই মহাপ্রজেক্টকে ঠেকাতে একদম মরিয়া হয়ে উঠেছে, আর ভারত যদি শেষ পর্যন্ত এক ফোঁটা পানিও না দেয় তবে বাংলাদেশের কি বিশাল অর্থনৈতিক এবং কৌশলগত লাভ হতে যাচ্ছে। প্রতিটি তথ্য এবং নিখুঁত পরিসংখ্যান নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন দর্শক, মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। শুরুতেই আসা যাক সাম্প্রতিক সবচেয়ে বড় কূটনৈতিক ব্রেকথ্রুর কথায়। গত 6 মে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বেইজিংয়ের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। সেই টেবিলে তিনি কোনো প্রকার রাগঢাক ছাড়াই অত্যন্ত সাবলীল ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশ এখন চীনের অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ, কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা কামনা করছে। দর্শক, বিষয়টি কিন্তু মোটেও একদিনের কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সুনির্দিষ্ট এক ব্লুপ্রিন্ট। একটু পেছনের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাব 2016 সালেই বিশ্বের অন্যতম নামকরা চীনা প্রকৌশল প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন তিস্তা মহাপরিকল্পনার উপর একটি বিশাল এবং বাস্তব নির্ভর সমীক্ষা শুরু করেছিল। দীর্ঘ 7 বছর ধরে নদীর গতিপথ, পলি জমার হার এবং ভূতাত্ত্বিক অবস্থা গভীর পর্যবেক্ষণের পর 2023 সালে তারা একটি পূর্ণাঙ্গ মূল্যমান প্রতিবেদন তৈরি করেছিল। প্রায় 12,000 কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে চীন বারবার বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিলেও পূর্ববর্তী সরকার শুধুমাত্র ভারতের আপত্তির কারণেই এবং দিল্লিকে খুশি করতেই এই অতি গুরুত্বপূর্ণ ফাইলটি বছরের পর বছর লাল ফিতায় বন্দী করে রেখেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই চীনা রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, পুরো প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ আর এক মুহূর্তও কালক্ষেপণ করতে রাজি নয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরের আগে সাংবাদিকদের সামনে অত্যন্ত জোরালো ভাষায় বলেছিলেন, তিস্তা আমাদের উত্তরাঞ্চলের মানুষের মরণবাচন সমস্যা। এই অঞ্চলের মানুষ ডাক দিয়েছে জাগো বাহে। সেই ডাকে আমি যদি সাড়া না দেই তাহলে আমরা সরকারে আছি কেন? মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যা দূর করার, আর আমরা এই অঙ্গীকার যে কোনো মূল্যে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমানার ভেতরে একটি নদী খনন করা হবে, তাতে ভারতের মাথা ব্যথা কেন? তারা কেন এই প্রজেক্ট ঠেকাতে এত বেশি মরিয়া হয়ে পড়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের এই চরম আপত্তির পেছনে মূলত 4টি সুনির্দিষ্ট এবং স্পর্শকাতর কারণ রয়েছে। চলুন দর্শক, সেগুলো তলিয়ে দেখা যাক। প্রথম এবং প্রধান কারণটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা বা চিকেন স্নেক আতঙ্ক। ভারতের সবচেয়ে বড় ভূরাজনৈতিক দুর্বলতার নাম হলো শিলিগুড়ি করিডোর। এটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি অত্যন্ত সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয় এগুলোকে যুক্ত করেছে। মানচিত্রে এটি দেখতে অনেকটা মুরগির গলার মতো হওয়ায় এটাকে বলা হয় চিকেন স্নেক। তিস্তা নদী প্রবাহিত হয়েছে ঠিক এই চরম সংবেদনশীল অঞ্চলের খুব কাছ দিয়েই। দিল্লির মূল ভয়টা হলো, চীন যদি বাংলাদেশের তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ পেয়ে যায় তবে চীনের শত শত শীর্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং ভারী
এই যন্ত্রপাতি এই শিলিগুড়ি করিডোরের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই অবস্থান করবে। ভারতীয় নীতি নির্ধারকদের মতে কৌশলগতভাবে এত কাছে চীনের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা চরম এবং সরাসরি থ্রেট। দর্শক, দ্বিতীয় কারণটি হলো পানির আধিপত্য বা হাইড্রোহেজিমনি। ভারত তার তিস্তার পানির উপর যে একচ্ছত্র এবং স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ রাখতে চায় তার সবচেয়ে বড় হাতিয়ার হল গজলডোবা ব্যারেজ। বিগত বছরগুলোতে বারবার দেখা গেছে শুষ্ক মৌসুমে যখন আমাদের এক ফোঁটা পানির জন্য বুক ফেটে যায় তখন তারা সব গেট বন্ধ করে রাখে। আবার বর্ষাকালে যখন তাদের নিজেদের এলাকা তলিয়ে যাওয়ার উপক্রম হয় ঠিক তখনই কোনো প্রকার আগাম নোটিশ ছাড়াই গজলডোবা ব্যারেজের সবকটি গেট একবারে খুলে দেওয়া হয়। চোখের পলকে তীব্র স্রোতে ভাসিয়ে নেয় বাংলাদেশের তিস্তা পারের মানুষের ঘরবাড়ি। 2024 সালের সেপ্টেম্বর মাসেই ভারত একদিনে প্রায় 11,000 কিউসেক পানি ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছিল। এখন বাংলাদেশ যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নিজস্ব বিশাল জলধারার তৈরি করে ফেলে তবে ভারতের এই ব্ল্যাকমেইল করার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে। দর্শক, তৃতীয় বিষয়টি হল দক্ষিণ এশিয়ায় চীনের একচেটিয়া প্রভাব বিস্তার। চীনের অত্যন্ত উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর একটি অংশ হল এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন। ভারত সবসময় চায় দক্ষিণ এশিয়ায় নিজেদের বিগ ব্রাদার বা মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত রাখতে, কিন্তু দ্য উইক সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি তিস্তার মতো এত বড় এবং লাইফলাইন প্রজেক্ট নিয়ে চীনের হাতে তুলে দেয় তবে তা ভারতের প্রভাব বলয়ে এক বিশাল ফাটলের তৈরি করবে এবং বেইজিং এর অবস্থানকে আরো শক্ত করে ফেলবে। চতুর্থ বিষয়টি হল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতি দীর্ঘদিন ধরেই তিস্তাকে একটি সস্তা রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে এসেছে। রাজ্য সরকার বারবার বলে এসেছে উত্তরবঙ্গের সেচের জন্য তাদের নিজেদের পানি প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান কট্টরপন্থী বিজেপি সরকার যেই ক্ষমতায় থাকুক না কেন রাজনৈতিক ইগোর কারণে এই বাংলাদেশকে পানি দিতে রাজি হয়নি কেউ। এই চরম রূঢ় বাস্তবতা অনুধাবন করেই বাংলাদেশ বিকল্প পথে হাঁটার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই মহাপরিকল্পনায় বাংলাদেশের আসলে কি লাভ হবে শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। প্রায় 12,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের একটি বড় অংশ আসবে চীনের সহজ শর্তের ঋণ সহায়তা থেকে। সম্প্রতি বাংলাদেশ চীনের কাছে প্রায় $55 কোটি ঋণ চেয়েছে। চীন কেবল আশ্বাসই দেয়নি, বরং প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য অত্যন্ত দ্রুত কারিগরি বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণাও দিয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় তিস্তা নদীর 102 কিলোমিটার অংশ গভীরভাবে ড্রেজিং বা খনন করা হবে। নদীর দুই তীর ভেঙে যাওয়া বাঁধ করতে 203 কিলোমিটার দীর্ঘ টেকসই এবং মজবুত কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান বা ইফরির একটি ডেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের হিসেব অনুযায়ী তিস্তার পানির স্বল্পতার কারণে বাংলাদেশ উত্তরাঞ্চলে প্রতি বছর প্রায় 15 লাখ টন ধান উৎপাদনে ব্যর্থ হয়। এই বিপুল পরিমাণ ধানের বাজার মূল্য হাজার হাজার কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি ধরে রাখা সম্ভব হবে, যা উত্তরাঞ্চলে এক নতুন কৃষি বিপ্লব জন্ম দিবে। বিষয়টি শুধু নদী খননের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই প্রকল্পের মাধ্যমে নদীর দুই পাশ থেকে প্রায় 172 বর্গ কিলোমিটার নতুন আবাদি এবং ব্যবহারযোগ্য জমি উদ্ধার করা সম্ভব হবে। একটু কল্পনা করুন দর্শক, 172 বর্গ কিলোমিটার মানে প্রায় পুরো চট্টগ্রাম শহরের সমান একটি জায়গা আমরা নতুন করে ফিরে পাবো। এই বিশাল জমিতে প্রযুক্তি ভিত্তিক আধুনিক স্যাটেলাইট শহর, পর্যটন কেন্দ্র, বড় বড় হোটেল রেস্তোরাঁ এবং 150 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বিশাল সৌরশক্তি অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার মাস্টার প্ল্যান রয়েছে। চীনা কোম্পানিগুলো ইতিমধ্যেই এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় $10 কোটি সরাসরি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে উত্তরাঞ্চলে অত্যন্ত 10,000 মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। সবশেষে যে অত্যন্ত যৌক্তিক প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খায় তা হলো, প্রকল্প তো হলো, কিন্তু ভারত যদি গজলডোবা থেকে পানি একেবারেই বন্ধ করে দেয় তাহলে এই হাজার হাজার কোটি টাকা ড্রেজিং করে লাভটা কি? এই প্রশ্নেরও একটি উত্তর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতের মুখাপেক্ষী হয়ে অনন্তকাল বসে থাকলে আমাদের চলবে না। একটু বিজ্ঞান ভিত্তিক চিন্তা করুন। নদী খনন করে যদি আমরা আমাদের অংশে নদীর গভীরতা অনেক গুণ বাড়িয়ে ফেলি তবে বর্ষাকালে যে বিপুল পরিমাণ বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢল আসে সেই বিশাল জলরাশি আমরা এই গভীর নদীতে সংরক্ষণ বা স্টোর করে রাখতে পারবো। শুষ্ক মৌসুমে সেই জমানো পানি দিয়েই পুরো উত্তরবঙ্গের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ দেয়া সম্ভব হবে। অর্থাৎ ভারতের পানির উপর আমাদের নির্ভরতা প্রায়
শূন্যের কোঠায় নেমে আসবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরের পর এই আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুনে তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের সময় এই প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের একটি বিশাল ইঙ্গিত রয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি আসলেই চীনের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারে কিনা, নাকি আবারও ভারতের কোনো কূটনৈতিকের কাছে বাংলাদেশের পরাজয় হবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ কি আসলেই শেষ পর্যন্ত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, নাকি শেষ মুহূর্তেও ভেস্তে যাবার কোনো সম্ভাবনা আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।